সালে আমরা এই যাত্রা শুরু করেছি। আজকে 1 জানুয়ারি। এই ইংরেজি নববর্ষের আমি সকলকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি 2025 আমাদের জন্য যাতে ভালো কাটে এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব এবং ত্রিপুরাকে গৌরবময় জায়গায় আমরা নিয়ে যাব সেই সংকল্প রাখছি। তার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আবারও আপনাদের মাধ্যমে এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আমরা 2025-এ আমরা প্রবেশ করেছি। 2024 সাল আমাদের কাছে খুব উল্লেখযোগ্য এই কারণে, কারণ এই 2024-এ আমাদের বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মোদিজির যে বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের মহারাষ্ট্র এবং হরিয়ানা ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেখানকার মানুষ মোদিজির প্রতি আস্থা রেখেছেন, পূর্ণ আস্থা রেখেছেন এবং এই মোদিজির যে কাজ, 1 দশক ধরে যে কাজগুলি চলছে সেইগুলিকে মানুষ সম্মান জানিয়েছে, মানুষ সমর্থন জানিয়েছে। আমি কয়েকটা কাজের কথা আপনাদের সামনে তুলে ধরছি যে 1 দশক ধরে মোদিজির নেতৃত্বে যে কাজগুলি সবচেয়ে বেশি মানুষের জীবনে এবং মানুষকে রক্ষা করার ক্ষেত্রে মানুষের সমস্ত ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে যেভাবে সহায়ক ভূমিকা পালন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হল স্বচ্ছ ভারত মিশন। আজকে 1 দশক ধরে আপনারা জানেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তৃতার মাধ্যমে এই স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং উনি পরিকল্পনা করেছিলেন যে এই শৌচ কার্যক্রম বন্ধ করা এবং প্রতি বাড়িতে শৌচালয় নির্মাণ করার কর্মসূচি নিয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে যে 1 দশক ধরে যে কাজ চলছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 6.6 লাখ বেশি গ্রামে খোলা শৌচ মুক্ত থেকে মুক্ত হয়েছে যে গ্রামগুলি এবং প্রায় 12 কোটি বাড়িতে আমাদের সেখানে টয়লেট নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এই প্রকল্পের চালু হওয়ার ফলে প্রতি বছর 60,000 থেকে 70,000 শিশু মৃত্যু রোধ করা হয়েছে। আমরা জানি মোদীজির নেতৃত্বে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এর প্রায় 1 দশক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল ভারতের সশস্ত্র বাহিনীর প্রাক্তন সেনা এবং প্রবীণ যারা সদস্যদের 40 বছরের পুরনো দাবি, সেটাকে আমাদের মোদীজি সেটা মোচন করতে পেরেছিলেন, যার ফলে এই প্রকল্পের অধীনে 25 লক্ষের বেশি প্রাক্তন সেনা এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন। পেনশনভোগীদের মধ্যে 1.25 লাখ কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে। আমরা জানি যে এই 1 দশক ধরে আমাদের মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্প চালু করেছিলেন সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। আজকে এই জনধন যোজনার 1 দশক পর আমরা যে তথ্য আমরা পেয়েছি সেখানে আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার যে প্রকল্প, এটা আজকের দিনে বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তির প্রকল্প, যেখানে 55 কোটি 25 লাখ
54,25,00,000 অ্যাকাউন্ট এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন 55.6% ব্যাংক অ্যাকাউন্ট এই মহিলারা করেছে। অর্থাৎ আমাদের এই জনধন যোজনার মাধ্যমে আমাদের যে ব্যাংকিং রেগুলেশন যেটা বলি মোদিজির নেতৃত্বে সেটা হয়েছে। আজকে মেক ইন ইন্ডিয়া, মোদিজি 1 দশক ধরে এই মেক ইন ইন্ডিয়ার উপর যেভাবে কাজ করছেন এই প্রকল্পে, আজকে এই মেকিং ইন্ডিয়ার 1 দশক ধরে যে কাজ চলছে তাতে দেশীয় উৎপাদনে উৎসাহিত করে ভারতকে একটা উৎপাদন কেন্দ্র হিসাবে রূপায়িত করার লক্ষ্য এবং প্রকল্প চালু করা হয়েছিল। 1 দশকে একটি বিশাল পদক্ষেপ আমাদের এই মেক ইন ইন্ডিয়ার উপর নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত এই 1 দশক ধরে প্রায় 1.46 লাখ কোটি টাকার বিনিয়োগ আমাদের এই মেক ইন ইন্ডিয়াতে হয়েছে। প্রায় 12.50 লক্ষ কোটি টাকা উৎপাদন সেখানে হয়েছে। 4 লক্ষ কোটি টাকার রপ্তানি হয়েছে। সেখানে 9.5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে হয়েছে। আরো আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আরক্ষা ক্ষেত্রে প্রায় 60% আমাদের দেশীয় প্রযুক্তিতে এই মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সেটা আরক্ষার অস্ত্র সেখানে ভারতে নির্মাণ করা হচ্ছে এবং বিদেশে সেটা রপ্তানি করা হচ্ছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। আপনারা আরো জানেন আমাদের এই ভারতবর্ষে মহিলারা যেভাবে লাঞ্ছিত হতো, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি মোদী সরকার আমাদের এই মহিলা বিল এনে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের যে আত্মসম্মান সেটা ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমাদের মোদীজি করেছেন। আপনারা জানেন যে 1 দেশ 1 ভোট, এতে কি হয় এই বিলও এসেছে। তো এর ফলে আমাদের দেশের যে বিরাট অর্থ ব্যয় হয় সেটা সংকুচিত হবে এবং আমরা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে সময় ভোট হয় ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে থাকে। তো এই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের যাতে সুচারু রূপে চালু থাকতে পারে, আমাদের এই 1 ভোট এবং 1 দেশ 1 ভোট সেটা আমাদের কাছে খুব কার্যকরী ভূমিকা হবে বলে মনে করি। আয়ুষ্মান ভারত, আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত যারা গরিব অংশের মানুষ রয়েছেন, সবচেয়ে বিশ্বের সর্ববৃহৎ যদি প্রকল্প হয়ে থাকে আয়ুষ্মান ভারত, গরিবদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। মোদীজির সংকল্প ছিল যে তৃতীয়বারের সরকার গঠিত হওয়ার পর যারা 70 বছরের বৃদ্ধরা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়, সে গরিব ধনী সমস্ত সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যারা 70 বছরের ঊর্ধ্ব বৃদ্ধা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মানের সুবিধার অন্তর্ভুক্তি করা হবে, তার প্রচেষ্টা আমাদের মোদীজি করেছেন। তাই আজকের এই নতুন ইংরেজি বছরে আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের বিভিন্ন অংশের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে মানুষ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে হোম ডিপার্টমেন্টের অধীনে 60টি জেলায় ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন এর অফিস নির্মাণ করা হবে এবং তার জন্য সেখানে গৃহীত হয়েছে, সে নতুন করে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। এক্সেস অর্গানাইজেশনের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 185টি বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে, যেটা আমাদের রাজ্যের বেকার কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আপনারা জেনে খুশি হবেন 100 জন স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 নিয়োগ করার সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আমি আজকের এই 2025 ইংরেজি নববর্ষেও আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বিশেষ করে
এই 2024 সালে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের সরকার, যেখানে আমাদের ধান ক্রয় করা এমএসপি রেটে, রাস্তাঘাট নির্মাণ করা, পানীয় জল পৌঁছে দেওয়া, এই সমস্ত প্রকল্পগুলি এবং জনজাতি এলাকাগুলিকে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেখানে তাদেরকে সুবিধা পৌঁছে দেওয়া, তাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যালয়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সেইগুলি আমাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেইগুলি ত্বরান্বিত করার প্রয়াস করছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে ওনার মন্ত্রিসভার সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে যেহেতু আমাদের 25 নববর্ষ, ইংরেজি নববর্ষ, আমি মনে করেছিলাম যে কোন রাজনৈতিক দলের হয়ে সেটা আমার যেহেতু শুভেচ্ছা বিনিময়, কিন্তু মনে করেছিলাম যে হয়তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক ময়দানে রয়েছি, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কারিগর যদি হয়ে থাকে আমাদের এই রাজ্যে কমিউনিস্ট, কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায়, কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে বিপথে পরিচালিত করা যায়, ওনারা সে দৃষ্টান্তগুলি ওনারা রেখেছে। কাজেই মিথ্যা প্রচার মানুষের কাছে যাতে না পৌঁছায়, মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তার জন্যই আমি এই দু একটা লাইন ওনাদের সম্পর্কে আমি বলছি। আমি দেখলাম যে গত 2 দিন আগে ওনারা আমাদের ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধানের রচয়িতা, ওনাকে নিয়ে ওনারা মিছিল করছেন। আজকে একটা পোস্টারিংও দেখলাম যে ওনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন। আমি জিজ্ঞেস করতে চাই যে ওনারা এই বিভ্রান্ত কেন করছেন? ওনারা ওনাদের পার্টির সংবিধানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে সোশ্যালিজম, কমিউনিজম, থ্রো অফ দ্য স্টেট, এস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট অফ ডিক্টেটরশিপ। অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না। ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না। কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চায়। আর আজকে ওনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, ওনারা মিছিল করছেন। আমি আপনাদের সামনে আরো একটা জ্বলজ্বন্ত দৃষ্টান্ত দেই যে ওনারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করেন। আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা উঠে পড়ে লেগেছেন, ওনাদের আবেগ বশত হয়ে গেছে এবং রাজ্যবাসীকে ভুল বিভ্রান্ত দিচ্ছেন। ওনারা রাজনারায়ণ চন্দ্র ভারকর এর একটা বই, হিস্ট্রি, কালচার এন্ড দ্য ইন্ডিয়ান সিটি, সেখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের কাছে পরে প্রেস লিস্টটা দিয়ে দেব। অর্থাৎ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি। 1952 সালে বাবা সাহেব আম্বেদকর যখন উনি, আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেন্ট্রাল বোম্বেতে, সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি এই লিখেছিলেন, উনি বলেছিলেন তাদের সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে সেন্ট্রাল বোম্বেতে সংরক্ষিত আসনে আম্বেদকরের পক্ষে ভোট না দিয়ে তাদের ব্যালট নষ্ট করে, অর্থাৎ আম্বেদকরকে ভোট না দিয়ে ওই ব্যালট পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, তবু যাতে আম্বেদকরকে ভোট না দেওয়া হয়। এবং সেখানে বাবা সাহেব আম্বেদকর যাতে কোনোভাবেই নির্বাচনে জিততে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। এই বামপন্থীদের কারণে আম্বেদকর যথাভাবে সেখানে পরাজিত হয়েছিলেন এবং যদিও কমিউনিস্টরা কেন্দ্রীয় বোম্বের আসনটি জিততে পারেননি, কমিউনিস্টরা জিততে পারেননি এবং ওনারা চাননি। ওনাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ভীমরাও আম্বেদকরকে কিভাবে নির্বাচনে হারানো যায় তার প্রয়াস করতে হবে। এবং সেই সময় ডাঙ্গে এই ওনার সমর্থকদের নির্দেশ দিয়েছিল ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে ভোট না দিয়ে
প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও। এই বামপন্থীদের মুখে বাবা সাহেব আম্বেদকরের কথা একদম মানায় না। মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে এখন এই সিপিএম দল বাবা সাহেবকে নিয়ে মিছিল করে, কনভেনশন করবে। মানুষ সব বুঝতে পারছে। মানুষকে বোকা ভাবার দুঃসাহস থেকে সিপিএম দলকে বিরত থাকার অনুরোধ করব। এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপথে পরিচালিত করা যায় না। তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। কাজেই আমি আপনাদের মাধ্যমে আমি আর দীর্ঘায়িত না করে আমি সকলকে আমি আবারও এই ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমার যারা সাংবাদিক বন্ধুরা সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, আমি আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে। দাদা, রাজ্য সরকারের কোন প্রকল্প মানে বিগত বছরে যেটা ধরেন ত্রিপুরার মানুষের আর্থসামাজিক জীবনে খুব ভালো প্রভাব বিস্তার করেছে, রাজ্য সরকারের প্রকল্প, আমি কেন্দ্র সরকারের প্রকল্প বলছি না, এরকম কি কোন প্রকল্প আছে? দেখুন, আমি যদি বলতে চাই তাহলে অনেক প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। রাজ্য সরকার সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট যেটা আমার মনে হচ্ছে যে আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত কিছু, এইগুলিকে প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার, রাজ্য সরকার কাজ করছে। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এজ একজন ডক্টর, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে। কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থাও আমাদের রাজ্য সরকার সেখানে ব্যবস্থা করেছে। আরো একটা বড় জিনিস যেটা যে আমাদের এই রাজ্যে আয়ুষ্মান কার্ড যে 5 লক্ষ টাকার পর্যন্ত মানে যেখানে গরিবদের চিকিৎসা ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদিজি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই রাজ্যে 2011 সালে সেন্সাস হয়েছিল, আর সেইখানে সেই সময় কংগ্রেসের সরকার ছিল। প্রকৃত যারা গরিব তারা এই বিপিএল থেকে বঞ্চিত হয়েছিল। আয়ুষ্মান কার্ড আমাদের এই রাজ্যে যারা বিপিএল তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, কিন্তু যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত হয়েছিল 2011 সালের সেন্সাসের কারণে। ওই কমিউনিস্টের এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা তারা বিপিএল কার্ড সুবিধাভোগী নিয়েছে। আমাদের সামনে বারবার একটা চ্যালেঞ্জ আসছিল যে এই চিকিৎসা, এই আয়ুষ্মান কার্ড আমরা অধিকাংশ গরিবরা পাইনি, তার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে না, আমরা বাকি যারা রয়েছে সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন। অর্থাৎ ওই 5 লক্ষ টাকা যদি আয়ুষ্মান কার্ডেও না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্য সরকার নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে আমাদের সরকার যখন আসে 2018-তে, সেখানে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, সেখানে 2.86% ছিল আমাদের রেটিং। আমাদের সরকার এখন পর্যন্ত প্রায় 85% অ্যাচিভমেন্ট, অর্থাৎ প্রায় 85% বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্য সরকার করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। আমি চাইলে, কারণ যেহেতু অনেক লম্বা সময় হয়ে যাবে, আমি প্রয়োজনে আরেকদিন এই রাজ্য সরকারের অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আপনারা তুলে ধরবেন। যেহেতু আপনি কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প নিয়ে কথা বলেছেন এবং নিয়োগ নিয়ে কথা বলেছেন, বিরোধীদের একটাই অভিযোগ থাকে এখনো সরকার কিছু করতে পারেনি গরিব মানুষের জন্য, রাজ্যের জন্য, এবং কোনোদিনই উন্নতি তাদের আমলে যেসব উন্নতি হয়েছে এর কাছে দেওয়া বলে আসে। বিরোধীদের এই অভিযুক্ত থাকে, কি বলবেন এটা নিয়ে? আপনার প্রশ্নটা নিয়োগ প্রক্রিয়াটি চলছে, নিয়োগ হচ্ছে, যাই করে একটা নিয়োগ হচ্ছে, তাও এটা ঘুষ মারফত হচ্ছে, এমন প্রতিক্রিয়া দিচ্ছে বিরোধী থেকে, কি বলবেন? আমি আপনার প্রথম প্রশ্নটা যেটা,
সেটা হচ্ছে যে বিরোধীরা প্রশ্ন করছে। তো আমরা তো জানি যে 2018 আগ পর্যন্ত এই রাজ্যে স্বর্ণযুগ ছিল। এই স্বর্ণযুগে তো রাস্তাঘাট স্বর্ণের মতো হওয়ার কথা। তো আমাদের সরকার তো মাত্র 6 বছর হয়েছে। তো এই 6 বছরে এই স্বর্ণযুগের রাস্তাগুলি কোথায় গেল? এই স্বর্ণযুগে মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, তো সেইগুলি কোথায় ছিল? আজকে হাসপাতালগুলিকে ডেভেলপ করা, জেলা হাসপাতালগুলিকে ডেভেলপ করা, স্বর্ণযুগে তো সেগুলি হওয়ার কথা ছিল। বিদ্যালয়গুলি ভঙ্গ পরিস্থিতি, মানে সেখানে পরিকাঠামোর অভাব ছিল। তা আজকে তো সেইগুলি আমাদের স্বর্ণযুগে হওয়ার কথা ছিল, কিন্তু স্বর্ণযুগের স্বর্ণগুলি কোথায় গেল? আমি আপনাদের মাধ্যমে বিরোধীদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের যে অ্যাচিভমেন্ট। আর আরেকটা প্রশ্ন কি বললেন লাস্টের দিকে? ওই যে নিয়োগ নীতি। আরে নিয়োগ নীতির কথা বলছেন, যে কটা চাকরি হয়েছে নাকি ঘুষের কথা বলছেন? আমি তো বলছি প্রমাণ করার জন্য। স্বচ্ছ নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগ নীতি এই রাজ্যে চালু করেছিল সেই কমিউনিস্টই চালু করেছিল। সারা ভারতবর্ষে সেটা যখন হয়েছে এই রাজ্যেও চালু হয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, 10,323 আজকে চাকরিগুলি গেল কেন? তাদের জন্য কেন? তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে, আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আপনাদের কেউ পরিবারের ছেলে মেয়ে হতে পারে। তাদের চাকরিগুলি গেল কেন? এই জবাব কারা দেবে? আমরা যেই চাকরিগুলি দিয়েছি সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে, এবং আগামী দিনেও এই সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকারি চাকরিগুলি দেওয়া হবে। আমি তো বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে ঘুষের মাধ্যমে হয়েছে, অমুক হয়েছে, চ্যালেঞ্জ করার জন্য আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। সেগুলিতে নিশ্চয়ই যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, নিশ্চয়ই সেগুলি অ্যাপ্লাই করে দেখতে পারে। সবাইকে ধন্যবাদ।